হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল। আমি হৈমন্তিকা দাস এবং আজকে দাঁড়িয়ে আমাদের এডিটোরিয়ালের কমপ্লিট অ্যানালিসিস তোমাদের জন্য থাকবে আজকের এই ক্লাসে। আজকে মে মাসের 6 মে অর্থাৎ 6 তারিখ এবং আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং নিউজ আর্টিকেলস পাবলিশড হয়েছে বোথ ইন দ্য বেঙ্গলি অ্যান্ড দ্য নিউজ বেঙ্গলি অ্যান্ড দ্য ইংলিশ নিউজ পেপার দ্যাট উইল বি ডিসকাসড কমপ্লিটলি ইন টুডেজ ক্লাস। সো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের ডিসকাশন। প্রথমত আই উইল স্টার্ট বাই দ্য বেঙ্গলি নিউজ পেপার এডিটোরিয়াল, যেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। দুটো এডিটোরিয়ালকে নিয়ে আমরা ডিসকাশন করব, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেব, রিড বাই ইয়োরসেলফ। প্রথমত যে এই যে বড় আর্টিকেলটা বাণিজ্য যুদ্ধে সবাই হারে, এখানে হচ্ছে ইউএস গভর্নমেন্ট যে ট্যারিফ গুলো ইম্পোজ করছে সেই ট্যারিফের যে ইম্প্যাক্ট, নট অনলি দ্যাট উইল ইম্প্যাক্ট দ্য এন্টায়ার গ্লোব বাট অলসো দ্য ইউএস ইজ itself suffering because of the tariff। তো এখানে বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধে ইউএস এর কি কি অ্যাঙ্গেলে লস হতে পারে সেই অ্যাঙ্গেলকে লেখা। পরবর্তী যেটা জায়গা, যোগ্য শিক্ষক বলবো ফাঁকা, যাকে এটা আমি বলবো তোমাদের পড়ার দরকার নেই বিকজ ইট ইজ টু মাচ পলিটিক্যাল অ্যান্ড নট নিডেড ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ। নেক্সট যেটা হচ্ছে অনাবশ্যক, এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমাদের এখনো আজও বিভিন্ন সময় দেখা যায় জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে বর্ণ প্রেক্ষিতে ডিসক্রিমিনেশন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমানে কর্ণাটক হচ্ছে এমন একটা রাজ্য যেখানে কিন্তু রোহিত ভেমুলুর নামে কিন্তু একটা ড্রাফট বিল রেডি হয়েছে, যাতে তার উদ্দেশ্য কি শিক্ষাক্ষেত্রে রাজ্যে শিক্ষাক্ষেত্রে বর্ণ বৈষম্য দূর করা। আর এই রোহিত ভেমুলাকে তিনি 2016 কিন্তু হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কিন্তু একজন দলিত ছাত্র ছিলেন, যাকে কিন্তু বিকজ অফ দ্য ডিসক্রিমিনেশন বা ফর হিজ কাস্ট তাকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এডিটোরিয়ালটা শুরু করা হয়েছে এই বলে আজ আমরা একবিংশ শতকে দাঁড়িয়ে আছি। ভারতবর্ষের দলিত জনজাতি ওবিসি বা ধর্মীয় যারা সংখ্যালঘু আছে, রিলিজিয়াস মাইনরিটি আছে, তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু আজও শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বৈষম্য বিদ্বেষ এবং হিংসা সেখানে কিন্তু তাদের তীব্রভাবে ফেস করতে হয়। এরপর বিভিন্ন যে কমিশনের নাম, এগুলো পরীক্ষার জন্য তোমরা লিখে রাখবে। এডুকেশন রিলেটেড কমিটি তৈরি করা হয়েছিল 2007-এ, এসকে থোরাট কমিটি 2012-এ, মুঙ্গের কমিটি দেখিয়েছিল কিন্তু মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে দলিত জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের ওপর নানাভাবে দুর্ব্যবহার করা হয়। তাদের জাতি উল্লেখ করে ডাকা, বৃত্তির সুযোগ থেকে তাদের বঞ্চিত রাখা বা তারা সংরক্ষিত আসনে ভর্তি হয়েছে বলে তাদের ছোট করে দেখানো বা অসম্মান করা, এগুলো কিন্তু একটি চিরাচরিত প্রথার মধ্যে দাঁড়িয়ে গেছে। আইআইটি আইআইএম মেডিকেল কলেজের মধ্যে এত বড় বড় ইনস্টিটিউটও কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টরা সুইসাইড কমিট করছে, কারণ তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে দলিত বা আন্ডার প্রিভিলেজ সেকশন অফ দ্য সোসাইটি থেকে তারা বিলং করতেন। এরপর দেখা যাচ্ছে যে তপশিলি জাতি বা জনজাতির যারা গোষ্ঠী, তারা কিন্তু অনেক সময় দেখা যায় কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও বিকজ অফ মেনি ডিফিকাল্টিস তারা কিন্তু তাদের পড়াশোনা শেষ করতে পারে না। অতএব কনক্লুশনে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে বর্ণ বৈষম্য অসম্মান হিংসা দূর করা একটি অত্যন্ত জরুরি কাজ। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই এবং নতুন আইনের প্রয়োজনীয়তা আছে কিনা সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত স্বাভাবিক তোলা। নেক্সট, ভারতীয় সংবিধানের 15 নম্বর যে ধারা, আমাদের কনস্টিটিউশনের 15 নম্বর ধারা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। সেখানে কি বলা হয়েছে যে জাতি বা ধর্মের ভিত্তিতে বৈষম্যকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। তপশিলি জাতি এবং জনজাতি যারা আছেন তাদের কিন্তু সেই সমস্ত গোষ্ঠীর ব্যক্তিদের নির্যাতন রুখতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছিল 1989-এ। এছাড়া বিশেষভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাত ধর্ম লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে বৈষম্য বা তার ধরন চিহ্নিত করা হয়, অভিযুক্তের শাস্তিরও ব্যবস্থা করা হয়েছিল। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটাকে বলা হয় ইউজিসি, যার বাংলা নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশদ কিন্তু নির্দেশিকাও পাস করেছিল 2012 সালে। এরপরেও কিন্তু শিক্ষার্থীদের ভর্তির আবেদন, বাছাইয়ের প্রক্রিয়া, পরীক্ষায় নম্বর দান, বৃত্তি দান অর্থাৎ স্কলারশিপ, ফল প্রকাশে বৈষম্য থেকে শুরু করে ক্লাসরুম, হোস্টেল, ক্যান্টিন, লাইব্রেরিতে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি সেই যে ধরনের ব্যবহার, কোন ব্যবহার অপরাধ বলে চিহ্নিত হবে তার কিন্তু ডিটেইলড যে গাইডলাইন সেটা কিন্তু ইউজিসির তরফ থেকে পাশ করানো হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজও দেখা যাচ্ছে বর্ণ বৈষম্যের কারণে, জাত ধর্ম বর্ণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সেখানে আজও অবহেলিত হচ্ছে। এই জায়গায় জাস্ট এইটুখানি এই এডিটোরিয়ালের বক্তব্য। লাস্ট জায়গায় বলা হচ্ছে শাস্তির খাড়া উদ্যত করা চাইতে অভিযোগ গ্রহণ এবং নিরসনের একটি সক্রিয়
তৎপর ব্যবস্থা চালু করা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বর্ণ বৈষম্যের আকার প্রকার বিষয়ে সচেতন করতে হবে সবাইকে, এবং এই কাজগুলো ধীরে ধীরে করতে করতেই কিন্তু আমরা এই জায়গাটা থেকে মুক্তি পাবো। নেক্সট যে এডিটোরিয়ালটা আছে সেটা হচ্ছে আশা এবং আশঙ্কা। আমরা প্রতিদিন যখন এডিটোরিয়াল পড়বো তখন দেখবো এই ধরনের রিপিটিং মানে টপিকের ওপর এডিটোরিয়াল আসবে, হুইচ ইজ ভেরি অবভিয়াস। আশা এবং আশঙ্কা এই বিষয়ে কিন্তু এডিটোরিয়াল আমরা কিছুদিন আগে হিন্দুর একটা ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়ালে পড়েছিলাম, সেটা কিন্তু আজকে বাংলায় লেখা হয়েছে। একই ধরনের লেখার বক্তব্য, আমি খুব ডিটেলসে যাব না, বাট এইটুখানি বলা হয়েছে এবছরের মার্চ মাসে যখন মূল্যস্ফীতির ডেটা পাবলিশ করা হয় সেটা দেখায় যে 6 বছরে এটা সর্বনিম্ন মূল্যস্ফীতিতে এসছে। খুচরো অর্থাৎ ডোমেস্টিক মার্কেটের যে প্রাইস সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, 3.3% নেমে এসছে, যেটা গত ফেব্রুয়ারি মাসে ছিল 3.61%। আমাদের কেন্দ্রীয় সরকারের কোন ডিপার্টমেন্ট এই যে মূল্যস্ফীতি বা প্রাইসের ডেটা পাবলিশ করে সেটা হচ্ছে পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ, অর্থাৎ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এই যে দপ্তর। সেখানে দেখা গেছে সেই বিবৃতি 2019 সালের অগস্টের পর থেকে এবছরে অগস্টে খুচরো পণ্যের মূল্যস্ফীতি সবচেয়ে কম দাঁড়িয়েছে। মূলত আনাজ, ডিম, মাছ, মাংস, খাদ্যশস্যের দামে ধারাবাহিকভাবে পতন ঘটার ফলে কিন্তু দেশের খুচরো পণ্যের মূল্যস্ফীতিতে কিন্তু কমতি দেখা গেছে বা ঘাটতি দেখা গেছে। এবছরের তৃতীয় মাসে এসে কিন্তু তাই খানিকটা স্বস্তি মিলেছে। এদিকে মার্চে দেশের খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার ছিল 2.69%, যা ফেব্রুয়ারি থেকে কিন্তু অনেকটাই কম। এই ডেটার সাথে সাথে আরো একটা ডেটা বলা হয়েছে যে এপ্রিলে ভারতবর্ষের যে কেন্দ্রীয় যে সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু রেপো রেট কমিয়েছে 0.25%। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আরবিআই আশ্বাস দিয়েছে যে চলতি বছরের মূল্যস্ফীতি কিন্তু 4%-এর মধ্যেই থাকবে। আমাদের পারমিসেবল লিমিট কত? 4 ± 2, অর্থাৎ 6 ম্যাক্সিমাম এবং 2 হচ্ছে মিনিমাম, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফোরকাস্ট করেছে 4% কিন্তু আমাদের এই মূল্যস্ফীতি বা ইনফ্লেশন থাকবে। সো হোপফুলি এটা ক্লিয়ার। নেক্সট যেটা বলা হয়েছে যে গত বছর ফেব্রুয়ারি মার্চে খাদ্যের মূল্যস্ফীতি ঘটে একাধিক কারণে। এবার বলা হচ্ছে যে প্রবলেমটা কোথায়? আগের বছর ফুড ইনফ্লেশন কিন্তু হিউজ বেড়ে গেছিল। কিসের জন্য? প্রথমত পেঁয়াজ, আলু, টমেটোর মতো কিছু পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছিল, মূল্যস্ফীতির হার সেই জন্য কিন্তু বেড়েছিল। পাশাপাশি যে এডিবল অয়েল থাকে অর্থাৎ ভোজ্য তেল এবং পানীয়, সেই সমস্ত উৎপাদিত খাদ্যপণ্যের উচ্চ মূল্যের ঊর্ধ্বমুখী করে কিন্তু খাদ্যের দাম। এছাড়া ভারতের উৎপাদন কিন্তু আগের বছর কম হয়েছিল। ব্রাজিলের ফসলের উপর প্রতিকূল আবহাওয়ার প্রভাবের জেরে কিন্তু বিশ্বব্যাপী সরবরাহে টান পড়েছিল, অর্থাৎ সেখানে কিন্তু সাপ্লাই চেন কিন্তু বিভিন্ন কারণে বিকজ অফ দ্য ক্লাইমেটিক ইস্যু অ্যান্ড আদার ইস্যুস সাপ্লাই চেন কিন্তু আগের বছর ডিসরাপ্টেড ছিল। দ্যাটস ওয়াই কিন্তু ইনফ্লেশন এবং খাদ্যপণ্যের দাম বেড়েছিল। এটা আগের বছরের ঘটনা। তাই বলা হয়েছে আগের বছরের থেকে এই বছরের রেফারেন্স টানাটা খুব বেশি বিজ্ঞানসম্মত হবে না। এছাড়া কৃষি উৎপাদনের উন্নতির কারণেও কিন্তু ভারতবর্ষে কিছুটা হলো প্রোডাকশন বেড়েছে এবং খাদ্যপণ্যের দাম কমেছে। এরপর বলা হচ্ছে কি এবছর কিন্তু গড় হারের তুলনায় বেশি বর্ষার পূর্বাভাস কিন্তু অলরেডি মিলেছে, তাই না? এবছর বেশি বর্ষা হবে। এছাড়া রিজার্ভ ব্যাংক কিন্তু মুদ্রা নীতি শিথিল করার ফলে খাদ্য এবং সামগ্রিক খুচরো মূল্যস্ফীতির হ্রাসে সাহায্য পেয়েছে। আমাকে একটা কমেন্ট সেকশনে দেখো, দিস ইজ দ্য কনসেপ্ট রেপো রেট। রেপো রেট যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমায় তাহলে হোয়াট উইল হ্যাপেন? ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় অনেক সস্তায় কিন্তু লোন নেবে, অর্থাৎ ব্যাংকের কাছে কিন্তু ক্যাশের ইনফ্লো বাড়বে। এই কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার আছে। যদি রেপো রেট কমে, রেপো কমে, তাহলে ব্যাংকের কাছে কিন্তু লোন নেওয়া ইজিয়ার হবে, অর্থাৎ ব্যাংকের কাছে কিন্তু লিকুইডিটি বাড়বে। লিকুইডিটি বাড়বে এবং ব্যাংক সেটাকে কি করবে? মার্কেটে সাপ্লাই করবে, অর্থাৎ মার্কেটে মানি বাড়বে এবং মানি বাড়ার অর্থ কিন্তু ইনফ্লেশন বাড়বে। এই কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে কোয়েশ্চেন আসে। এবং লাস্ট জায়গাটা বলা হয়েছে আপাতত পরিস্থিতি স্থিতিশীল হলেও বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা কিন্তু এখনো থাকছে। কেন? অলরেডি রেপো রেট কমিয়ে দিয়েছে। আপাতত রেপো রেট কমানোর যে ইম্প্যাক্ট সেটা ইনফ্লেশনে না পড়লেও দীর্ঘদিন যদি লোয়ার রেপো রেট থাকে মার্কেটে তাহলে কিন্তু মানি সাপ্লাই মার্কেটে বাড়বে এবং সেখান থেকে কিন্তু মূল্যস্ফীতি বাড়তে পারে। এছাড়া দেখা যাচ্ছে আমেরিকা যে শুল্ক রাজনীতি করছে বা শুল্কে যে ট্যারিফ
বসাচ্ছে, এর ফলে কিছুদিনের মধ্যে বিশ্ববাজারে পণ্য সরবরাহে একটা কিন্তু অনিশ্চয়তা দেখা যাবে, অর্থাৎ সাপ্লাই চেইন কিন্তু আবার ডিসরাপ্ট হতে পারে যখন আমেরিকা ফুল ফ্লেজের ট্যারিফ ইম্পোজ করবে। এছাড়া রয়েছে অকাল বৃষ্টি, খরার মতো অপ্রত্যাশিত আবহাওয়ার যে ঘটনাগুলো সেগুলোও কিন্তু ব্যাহত করতে পারে আমাদের খাদ্য সরবরাহকে। এতে খাবারের দাম যেমন বাড়বে তেমনই প্রভাবিত হবে সামগ্রিক মূল্যস্ফীতি, অর্থাৎ তখন কিন্তু এগুলো ঘটলে আবার দাম বাড়তে পারে এবং সেই জায়গায় কিন্তু এই যে অভ্যন্তরীণ ওঠা পড়া সেগুলো কিন্তু বিশ্বর বাজারে তেল এবং ধাতু এইগুলোর ওপর কিন্তু ওঠা পড়ার ওপর বিভিন্নভাবে নির্ভর করে। তাই বলা হয়েছে আরবিআই অনুযায়ী মূল্যের যে মূল্যস্ফীতি হচ্ছে সেই কারণটা কিন্তু বাদ দেওয়া যাবে না। খাদ্য এবং জ্বালানির মতো পণ্য এ যাবৎ চড়ে 4.1% দাঁড়িয়েছে, অতএব খাদ্য পণ্যের দাম কমলেই কিন্তু সমস্যা সব মিটবে না, অর্থাৎ ওভারঅল কান্ট্রির ইনফ্লেশন কিন্তু আবার বাড়ার একটা টেন্ডেন্সি আছে বিকজ অফ দ্য গ্লোবাল ফ্যাক্টর। সো দিস ইজ অল from the আনন্দবাজার এডিটোরিয়াল। মুভিং টু দ্য হিন্দু নিউজ পেপার, প্রথমত আজকে আমরা খবর দেখে নেব যে কি কি নিউজ আছে আমাদের ফ্রন্ট পেজে, এবং এই ফ্রন্ট পেজ থেকে বেশ কিছু নিউজকে কিন্তু আমাদের ডিটেলসে অ্যানালাইজ করতে হবে। প্রথমত দেখো, ইন্ডিয়া পাকিস্তান টেনশন অ্যাট ইজ বয়লিং পয়েন্ট সেজ দ্য ইউনাইটেড নেশন চিফ। নর্মালি জাস্ট আমরা রিড করব বা তোমরা রিড করে নিও। নাও সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ডিরেক্ট করেছে বিভিন্ন স্টেট গভর্নমেন্টকে টু হোল্ড সিভিল ডিফেন্স ড্রিল, অর্থাৎ বিভিন্ন সময় এয়ার রেড, সাইরেন্স, ইভাকুয়েশন প্ল্যান কি কি হওয়া উচিত কান্ট্রি ওয়াইড, স্টেট ওয়াইজ প্রত্যেকটা স্টেটকে কিন্তু মক ড্রিল অ্যান্ড ডেমনস্ট্রেশন দেওয়া হবে ফ্রম দ্য সাইড অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্টের যে ডিফেন্স আর্মস ফোর্স আছে। ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে কালকে কিন্তু সেই ডিফেন্স স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেই বিষয়ে ডিটেলস ডিসকাশন করা আছে। নাও next news, India kintu suddenly without giving any kind of information to the Pakistan, India opens a dam on the Chenab river before the scheduled time, and that causes the huge flood like situation in the Pakistan. So this is the news, এবং completely কিন্তু ইন্দাস ওয়াটার ট্রিটি কিন্তু অ্যাবেন্সে আছে, সেই জায়গায় কিন্তু মুলতুবি বা বন্ধ করা আছে, হল্টিং করে রাখা হয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটিকে। কবে সাইন হয়েছিল ইন্দাস ওয়াটার ট্রিটি? 1960s। Now next news, Putin dials Modi give full support to fight against terror, অর্থাৎ রাশিয়ান যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কালকে কিন্তু গতকাল টেলিফোনিক কনভারসেশন করেছেন উইথ আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং এক্সপ্রেস দ্য রাশিয়ান ফুল সাপোর্ট টু ইন্ডিয়া ইন দ্য ফাইট এগেন্স্ট দ্য টেররিজম। ওকে, নেক্সট যে জায়গাটা আমাদের পড়ার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা নিউজ আমরা দেখে নেব। পাঞ্জাব অ্যাসেম্বলি পাসেস রেজলিউশন রিফিউজিং টু গিভ এ ড্রপ অফ ইটস শেয়ার অফ ওয়াটার টু হরিয়ানা। কালকে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, কেউ যদি এই ডিসপুটের ব্যাকগ্রাউন্ড না বুঝে থাকো দেন রেফার দ্য প্রিভিয়াস ডেজ ক্লাস, তাহলে তোমরা এটা ডিটেলসে বুঝতে পারবে। এটা কিন্তু রিগার্ডিং দ্য শেয়ারিং অফ দ্য ওয়াটার অফ দ্য বিয়াস অ্যান্ড দ্য সতলুজ রিভার ইন বিটুইন দ্য টু স্টেট পাঞ্জাব এবং হরিয়ানা। সেখানে হরিয়ানা কিন্তু 4500 কিউসেক এক্সট্রা ওয়াটার ডিমান্ড করছে ফ্রম দ্য পাঞ্জাব, এবং পাঞ্জাব কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট দাঁড়িয়ে দিয়েছে যে ইট উইল নট শেয়ার ইভেন এ ড্রপ অফ ওয়াটার টু হরিয়ানা। ওকে, নেক্সট আমরা আর একটা নিউজ দেখে নেব, যেটা হচ্ছে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট নিউজ, যেটা আমরা ডিটেলস অ্যানালাইজ করবো। আমরা আজকে ডিটেলসে দেখবো হোয়াট ইজ দ্য ইসরায়েল গাজা প্যালেস্টাইন কনফ্লিক্ট, গাজা স্ট্রিপ কি, ওয়েস্ট ব্যাংক কি, হামাস কি, এই নিয়ে দেখবে প্রচুর আলোচনা হয়। অলদো এটা থেকে ডিরেক্ট আমি বলছি যে তোমরা যদি একদম স্টেট লেভেলের কোনো এক্সামিনেশন দাও, কোয়েশ্চেন উইল নট বি আস্কড, আমরা ধরে নিতে পারি কোয়েশ্চেন আস্ক করা হবে না, বাট ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল নলেজ পার্সপেক্টিভ থেকে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট জানা হচ্ছে ভীষণভাবে নেসেসারি। সো আমরা আজকে কিন্তু ডিটেলসে ইসরায়েল এবং প্যালেস্টাইন কনফ্লিক্টকে দেখব। ইসরায়েল ইজ এ ভেরি স্মল ল্যান্ড, যেটা নিয়ে ইভেন আমরা যদি দেখি মানে আমাদের ইন্ডিয়ার যে কোনো একটা পার্টস অফ দ্য স্টেটও যদি ধরে নিই, ইভেন ওয়েস্ট বেঙ্গলেরও সাইজ ধরি, সেই রকম একটি ছোট্ট দেশ হচ্ছে ইসরায়েল। দিস ইজ দ্য case of Israel. Israel is surrounded by many countries, mainly Middle Eastের একটা কান্ট্রি হচ্ছে ইসরায়েল, যেটা কিন্তু সিরিয়া, জর্ডান, লেবানন এই ধরনের কান্ট্রি, ইজিপ্ট দিয়ে সারাউন্ডেড একটি ছোট্ট ল্যান্ড মাস। কিন্তু কি এই ইসরায়েল
কি প্যালেস্টাইন, কি জেরুসালাম, কি ওয়েস্ট ব্যাংক, কি গাজা, এটা আজকের ক্লাসে আমাদের ডিসকাশন থাকবে। আমরা কিন্তু হিস্টোরিক্যাল যে কনটেক্সট সেটা আমরা দেখে নেব। এই যে ইসরায়েল, হামাস, গাজা এই ধরনের যে কনফ্লিক্ট গুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু ব্যাক টু দ্য স্প্লিটিং অফ দ্য এন্টায়ার প্যালেস্টাইন টেরিটরি অ্যান্ড দ্য রিকগনিশন অফ দ্য ইসরায়েল স্টেট বাই দ্য আরব থেকে শুরু হয়। Hopefully you understand. প্রথমত আমি বলে দিচ্ছি 1947 is a very important date for our historical perspective because entire যে ইন্ডিয়ান যে কন্টিনেন্ট বা ল্যান্ড মাস সেটাকে কিন্তু ব্রিটিশার্সরা দুটো ভাগে ভাগ করা ছিল, ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং এমন ভাবে বিভাজনটা হয়েছিল যেখানে দেখা গেছিল পাকিস্তানের কিছু পোর্শন যেটা বর্তমানে পাকিস্তান ওয়েস্টে চলে যায়, কিছু পোর্শন ইস্টে চলে যায়, যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত। সো এইরকম যে বিভাজন, এর ফলে কিন্তু আমাদের যে ডিকেডস ওল্ড কনফ্লিক্ট স্টিল গোয়িং অন, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি আজ বর্তমানে দাঁড়িয়েও কিন্তু টেরর অ্যাটাকের মতো ভয়াবহ ঘটনা ইন্ডিয়াতে ঘটছে। তার যদি আমরা রুট কজ দেখতে চাই তাহলে কিন্তু রুট কজ ইজ দ্য পার্টিশন, এবং পার্টিশন বেসড অন দ্য রিলিজিয়ান। আমাদের মুসলিম এবং হিন্দু ডমিনেটেড যে এরিয়াগুলোকে যে ভাগ করা হয়েছিল, পরবর্তীকালে পাকিস্তানের একটা অংশ ইন্ডিয়ার যদি আমরা ম্যাপ দেখি এই সাইডে এবং একটা অংশ এই সাইডে, এবং পরবর্তীকালে সেই জায়গাতেও 1970s এর বিভাজন কিন্তু হতোই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট পাকিস্তান কিন্তু বাংলাদেশ হিসেবে সাবমার্জ করেছিল বা ইমার্জ করেছিল। সো দিস ইজ দ্য সেম থিং হ্যাপেনিং ইন দ্য এন্টায়ার কান্ট্রি অর দ্য ল্যান্ডমাস অফ দ্য প্যালেস্টাইন। প্যালেস্টাইন কিন্তু এন্টায়ার একটা অঞ্চল ছিল। 1948-এ কি হয়, 1948-এ এই প্যালেস্টাইনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইসরায়েল হবে এবং একটাকে বলা হয় প্যালেস্টাইন হবে। কে ভাগ করে? ইউনাইটেড নেশন। নাও আমরা বলছি দেখো স্প্লিটিং অফ প্যালেস্টাইন। আমরা যদি এন্টায়ার এই ভূখণ্ডটাকে দেখে নিই, এই যদি আমরা পুরোটাকে এই মার্ক করি, দিস ইজ দ্য এরিয়া, এটা কিন্তু প্যালেস্টাইন ছিল আগে। প্যালেস্টাইন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এই যে ল্যান্ড মাস অফ দ্য প্যালেস্টাইন, এখানে কিন্তু লার্জ নাম্বার অফ জিউসরা মাইগ্রেট করতে থাকে এবং ডিম্যান্ডেড দ্য স্টেটহুড। Because of the years and years of suppression, Holocaust, Jews মানে কিন্তু একটা পার্টিকুলার রিলিজিয়াস কমিউনিটি, যাদের বাংলায় বলা হয় ইহুদি। তোমরা এটা কিন্তু যেমন আমাদের খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম, সেই রকমই একটা কিন্তু পার্টিকুলার রিলিজিয়াস সেক্ট হচ্ছে কিন্তু এই জিউস বা ইহুদি। এই ইহুদিরা কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তারা কিন্তু হিউজ মাইগ্রেশন হয়েছিল এই প্যালেস্টাইনে। তার মানে এই ল্যান্ডমাসে কিন্তু দুটো পার্টিকুলার রিলিজিয়ান কিন্তু আস্তে আস্তে গ্যাদার হতে থাকে। ওয়ান সাইডে থাকে জিউস, ওয়ান সাইডে থাকে কিন্তু মুসলিম বা যারা হু আর দ্য ফলোয়ার অফ দ্য ইসলাম রিলিজিয়ান। ওকে, বিকজ দিস ইজ দ্য আরব কান্ট্রি, এবং সেই আরব কান্ট্রিতে দাঁড়িয়ে কিন্তু এই আরবে প্যালেস্টাইন কিন্তু ডমিনেট করতো ইসলামদের দ্বারা। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় থেকে দেখা যায় যে জিউসরা কিন্তু এখানে মাইগ্রেট করে এবং তারা কিন্তু আস্তে আস্তে সেখানে তাদের স্টেটহুড ডিমান্ড করে। 1947-এ কিন্তু ইউএন প্রপোজ করেছিল স্প্লিটিং অফ দ্য প্যালেস্টাইন বিটুইন আরব অ্যান্ড দ্য জিউস, হুইচ লেড টু 4 মেজর ওয়ার্স বিটুইন আরব অ্যান্ড ইসরায়েল। অ্যাকচুয়ালি 1948 নাগাদ কিন্তু ব্রিটিশরা বললেন যে আমরা আর এখানে কি হবে সেটার কোনো ভার্ডিক্ট দিতে পারছি না। সেই মূলত ব্রিটিশরা কিন্তু এখান থেকে এই যে পলিটিক্যাল ডাইনামিক্স এবং রিলিজিয়াস কনফ্লিক্ট তৈরি হলো সেটাকে কিন্তু উইথড্র করে নিল ব্রিটিশরা, এবং ইউনাইটেড নেশনকে বললো যে তুমি যা করার করে নাও। এবং ইউনাইটেড নেশন কিন্তু সেই প্ল্যানে কিন্তু কি কাজ করলো, দিস ইজ দ্য থিং, ইউনাইটেড নেশন প্রপোজ করলো 1947-48-এ দ্য স্প্লিটিং অফ দ্য এন্টায়ার প্যালেস্টাইন ইন্টু দ্য 3 মেজর জোন। কি জোন? এই যে মার্ক করা ব্লু এরিয়াগুলো, এই যে ব্লু এরিয়াগুলো সেটা কিন্তু জিউ স্টেট বা যেটাকে বর্তমানে ইসরায়েল বলে আমরা জানি সেই স্টেট হিসেবে প্রপোজ করলো, এবং এই যে গ্রিন ডমিনেটেড এরিয়া সেটাকে আরব স্টেট হিসেবে প্রপোজ করলো, যেটাকে আমরা কিন্তু বলি প্যালেস্টাইন। অর্থাৎ এন্টায়ার প্যালেস্টাইন বা আরব স্টেটটাকে দুটো কমিউনিটির মধ্যে ভাগ করে দেওয়া হলো। ওয়ান ইজ দ্য জিউ স্টেট ডমিনেটেড বাই দ্য জিউস কমিউনিটি, যেটাকে বলা হলো ইসরায়েল, এবং প্যালেস্টাইন অর্থাৎ যে গ্রিন এরিয়া সেটাকে বলা হলো এখানে মুসলিমরা থাকবে, দিস ইজ দ্য আরব স্টেট। এবং তোমরা যদি প্রপোজড ডিভিশনটা দেখো, দ্য কাইন্ড অফ ডিভিশন ইজ ভেরি আনসাইন্টিফিক, বিকজ দেখো এইটুকখানি অঞ্চল যে গ্রিন মার্কিং, তাহলে এই যে মাঝখানে এই সমুদ্রের মাঝখানের মতো এক একটা দ্বীপের মতো করে কিন্তু আরব স্টেটকে ভাগ করে দেওয়া হয়েছিল। এবং আমরা যদি দেখি, দিস ইজ দ্য জেরুসালাম,
এবং জেরুসালাম কিন্তু 8% কিন্তু আমি যদি টোটালি ল্যান্ডমার্কটাকে দেখে নিই, দিস ইজ দ্য এন্টায়ার, যদি আমরা ল্যান্ডমার্ক দেখি তাহলে আমরা দেখব এই যে ইউনাইটেড নেশন 1948-এ ভাগ করেছিল, আমরা যদি টোটাল এই ল্যান্ডমার্কটাকে দেখি, এটাকে যদি আমরা 100% ধরে নিই, তার মধ্যে কিন্তু 48% কিন্তু দেয়া হয়েছিল প্যালেস্টাইনকে, 44% কিন্তু দেয়া হয়েছিল ইসরায়েলকে, এবং 8% কিন্তু রিমেনিং ছিল ইউনাইটেড নেশনস এর কন্ট্রোলে, যেটাকে বলা হয়েছিল ইন্টারন্যাশনাল, এটা একটা সিটি হিসাবে রেকগনাইজ করা হবে, অ্যান্ড দ্য সিটি উইল বি কল্ড অ্যাজ দ্য জেরুসালাম। আচ্ছা, এবার কোয়েশ্চেন আসছে জেরুসালামের টেরিটরিটাকে কেন ভাগ করা হলো না? এইটা হচ্ছে জেরুসালাম, এই যে পকেটসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আরব স্টেটের মধ্যে একটা ছোট্ট 8% একটা ল্যান্ডমার্ক জুড়ে তৈরি হওয়া একটা ছোট সিটি জেরুসালাম, সেটাকে কিন্তু ইন্টারন্যাশনাল সিটি হিসাবে রেকগনাইজ করা হলো, ইউনাইটেড নেশন তার কন্ট্রোল নিজের কাছে রাখলো। হোপফুলি ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে জেরুসালামের ওল্ড সিটিকে কেন পার্টিকুলার আরব এবং জুইজের মধ্যে ভাগ করে দেওয়া হয়নি? বিকজ এই যে ইন্টারন্যাশনাল সিটি, এখানে কিন্তু 3টে কমিউনিটির একটা মেলবন্ধন দেখা যায় জেরুসালামে, যেখানে কিন্তু 3টে রিলিজিয়াস কমিউনিটি কিন্তু সেটাকে তাদের একটি মানে স্যাক্রেড প্লেস বা পবিত্র স্থান হিসেবে ধরে থাকে। কি, জেরুসালামে কিন্তু মুসলিম কমিউনিটির একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ আছে, সেন্টিমেন্ট আছে, খ্রিস্টান কমিউনিটির একটা সেন্টিমেন্ট আছে, এবং জিউসদেরও কিন্তু একটা সেন্টিমেন্ট আছে। আমরা যদি দেখি জেরুসালাম, তাহলে দেখব এখানে কিন্তু মুসলিমদের আল শরীফ বলে একটা ইম্পর্টেন্ট রিলিজিয়াস প্লেস আছে, জুইসদের মানে ডমিনেন্স আছে, এবং খ্রিস্টানদের ডমিনেন্স আছে, এবং সেই জায়গায় বিভক্তিকরণ অফ দ্য জেরুসালাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাই দ্য ইউনাইটেড নেশন, এবং ইউনাইটেড নেশন এটা কিন্তু নিজের কন্ট্রোলে রেখেছিল। নাও দ্য কেস ইজ হ্যাপেনিং ওভার দ্য টাইম দ্যাট ইসরায়েল যেটা এসেছিল, তৈরি হলো 1948-এ এবং রেকগনাইজড হলো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইসরায়েল কিন্তু সবসময়ই এই ডিভিশনকে আরো স্ট্রেনথেন করতে চায়, এবং ইসরায়েল চায় বিভিন্ন ওয়ারের মাধ্যমে আস্তে আস্তে তাদের এই টেরিটরি থেকে কিন্তু আরবদের যে ডমিনেন্স বা মুসলিম কমিউনিটির যে ডমিনেন্স, সেটাকে টোটালি মানে এন্ড করে দিতে, এবং একটা ইম্পর্টেন্ট জিউইশ কান্ট্রি হিসাবে নিজেদেরকে সামনে আনতে। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এজ ওল্ড টাসেল বিটুইন দ্য ইসরায়েল অ্যান্ড দ্য প্যালেস্টাইন। এবং বিভিন্ন সময় কিন্তু আমরা ম্যাপটা দেখে নিই, দিস ইজ দ্য ম্যাপ। এই যে ফটোটা আমরা দেখছি বা এই যে ডায়াগ্রামটা আমরা দেখছি, দেখো যখন স্প্লিটিং হলো ইনিশিয়ালি 1947, এই গ্রিন এরিয়াটা ছিল কিন্তু এন্টায়ার প্যালেস্টাইন, এবং এই ইয়েলো স্ক্যাটার্ড এরিয়াগুলো কিন্তু ছিল জুইস ডমিনেটেড এরিয়া। 1947-এর কিন্তু পার্টিশন হলো, সেখানে দেখা গেল এই ইসরায়েল কান্ট্রিটা সামনে এলো, এবং প্যালেস্টাইন কিন্তু এই গ্রিন কলোনিগুলোর মধ্যে রয়ে গেল। পরবর্তীকালে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বারংবার ওয়ার লাইক সিচুয়েশন হয়, এবং ইসরায়েল কিন্তু বিকজ অফ দেয়ার ভেরি স্ট্র্যাটেজিক প্রুডেন্স, তারা কিন্তু যুদ্ধতে অত্যন্ত পারদর্শী, এবং ইসরায়েল কিন্তু নিজেদের যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বাঁচানোর জন্য, দেখো আজকে যদি ইসরায়েল না বাঁচে তাহলে কিন্তু জিউস কমিউনিটিতে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না, এবং সেই যে সার্ভাইভাল টেন্ডেন্সি থেকে ইসরায়েল কিন্তু বারবার প্যালেস্টাইনের উপর অ্যাটাক করেছে, এবং প্যালেস্টাইন অকুপাইড এরিয়াগুলোকে ক্যাপচার করে নিয়েছে। এবং দেখো আমরা আস্তে আস্তে যদি এই ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রামে শিফট করি, তাহলে দেখবো অলমোস্ট যে গ্রিন পোর্শন, অর্থাৎ মুসলিম ডমিনেটেড যে আরব কান্ট্রির যে ডমিনেন্স প্যালেস্টাইন, সেটা কিন্তু কমে এসছে, এবং ইসরায়েল কিন্তু বিভিন্ন অংশ ক্যাপচার করে নিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে দিস ইজ দ্য পিকচার, যদি আমরা দেখি এই যে অরেঞ্জ কালারটা এখন এন্টায়ার যদি ল্যান্ডমাসে দেখি, তাহলে অলমোস্ট ইসরায়েলের কাছে ডমিনেট হয়ে গেছে, এবং শুধু দুটো এরিয়া গাজা এবং ওয়েস্ট ব্যাংক কিন্তু এখনো প্যালেস্টাইনের মানে হাতে বা কন্ট্রোলে আছে। এবার এই যদি আমরা দেখি ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট কি, দ্যাট started date back to 1970 with the declaration of the Balfour Declaration, very important, যেখানে বলা হয় এই যে কনফ্লিক্টের বীজ বপন করা হয়েছিল যখন ব্রিটিশের যে ফরেন সেক্রেটারি ছিলেন আর্থুর বালফোর, তিনি কিন্তু এক্সপ্রেস করেছিলেন অফিসিয়াল সাপোর্ট কিসের জন্য, জুইস ন্যাশনাল হোম হিসাবে প্যালেস্টাইনকে কিন্তু তারা সাপোর্ট করছিলেন, এবং তারা বলছিলেন প্যালেস্টাইনের যে ল্যান্ড এরিয়া তাতে যেন জুইসরা গিয়ে সেটেল ডাউন করে, এবং ইভেন অনেক রিচ জুইস পার্সনরা কিন্তু হিউজ টাকা আরব কান্ট্রিকে দিয়ে সেখানে কিন্তু ল্যান্ড কিনেছিল এই বিশ্বাসে বা এই বালফোর ডিক্লারেশনের উপর ভরসা করে। নেক্সট কি হয়, ক্রিয়েশন অফ প্যালেস্টাইন।
এবার unable to contain the Arab and Jews violence, ব্রিটিশ কিন্তু উইথড্র করে 1948 এ যে না আমরা আর পারবো না এই ল্যান্ড মাসে জিউসরা থাকবে না আরবরা থাকবে, মানে আরব বলতে ইসলামিক মানুষরা থাকবে, আমরা জানি না। 1948 এ কিন্তু জাস্ট ব্রিটিশরা উইথড্র করে নেন সিচুয়েশন থেকে যে আমরা এটা রিজলভ করতে পারবো না এই ইস্যু, এবং সেখানে কিন্তু ইউনাইটেড নেশনের কাছে দায়িত্ব বর্তায়, আমি যেটা অলরেডি বললাম। এবং ইউনাইটেড নেশন কিন্তু পার্টিশন করে দেয়, ক্রিয়েট করে ইন্ডিপেন্ডেন্ট জিউ স্টেট যেটাকে বলা যেটাকে বলা ইসরায়েল, এবং আরব স্টেট তৈরি করে প্যালেস্টাইনকে ভাগ করে। এই হচ্ছে পুরো জায়গাটা। কামিং টু দ্য নেক্সট 1948 এ কিন্তু ইসরায়েল যেটা নতুন ভাবে তৈরি হলো জিউস কমিউনিটি দ্বারা ডমিনেটেড একটা স্টেট, তারা কিন্তু এই ডিক্লারেশন মানলো না এবং তারা কিন্তু বললো যে না আমরা কিন্তু 1948 এ জিউস ডিক্লারেশন অফ দ্য ইসরায়েলস ইন্ডিপেন্ডেন্স প্রম্পটেড সারাউন্ডিং আরব স্টেটস টু অ্যাটাক। অর্থাৎ 1948 এ ইউনাইটেড নেশনের যে পার্টিশন প্ল্যানে ইসরায়েল হিসাবে একটা দেশ তৈরি হলো, এটা কিন্তু করসপন্ডিং চারপাশে যে আরব কান্ট্রি ইনক্লুডিং দ্য সৌদি আরব তারা কিন্তু একদমই মানেনি, তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে কিন্তু ইসরায়েলরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই লড়েছিল এবং অ্যাবাউট 50% মোর টেরিটরিকে কিন্তু কন্ট্রোল করে নিয়েছিল, যেটা কিন্তু ইউনাইটেড নেশনের প্ল্যানে ছিল না। অর্থাৎ সেই 1948 কিন্তু ইসরায়েল এক্সট্রা 50% ল্যান্ড আরব থেকে কন্ট্রোল করে নেয়। এরপর ইউনাইটেড নেশনের যে পার্টিশন প্ল্যান, সেই অ্যাজ পার দ্য প্ল্যান কিন্তু দুটো জায়গা জর্ডান কন্ট্রোল করে। জর্ডান কোথায় আছে আমরা যদি একবার ফটোতে দেখে নিই, দিস ইজ দ্য জর্ডান। জর্ডান ইসরায়েলের একটা সারাউন্ডিং কান্ট্রি। জর্ডান কিন্তু কন্ট্রোল করে দুটো জায়গা, ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ। আমরা যদি আরেকবার ম্যাপটা দেখি, দিস ইজ দ্য ওয়েস্ট ব্যাংক সারাউন্ডেড বাই দ্য জর্ডান এবং গাজা। এই দুটোকে কিন্তু কন্ট্রোল করে জর্ডান, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ, ঠিক। এবং ইজিপ্ট কিন্তু কন্ট্রোল করে গাজা স্ট্রিপকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে প্যালেস্টাইনের ক্রাইসিস থেকে তৈরি হয়েছিল একটা অর্গানাইজেশন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন 1964 এ। এরপর বারংবার আমাদের একটা জায়গায় কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ হামাস। হামাস কি? 1987 এ হামাস কিন্তু একটা মুসলিম ডমিনেটেড ভায়োলেন্ট গ্রুপ তৈরি হয়, যারা কিন্তু জিহাদ ডিক্লারেশন করে এগেইনস্ট ইসরায়েল, এবং ইজিপ্টের সাপোর্টে কিন্তু এই ভায়োলেন্ট মুসলিম ডমিনেটেড হামাস অর্গানাইজেশন তৈরি হয়। এই হামাস অর্গানাইজেশনকে কিন্তু টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ইউএস গভর্নমেন্ট ডিক্লেয়ার করেন এবং হামাসরা কিন্তু চায় কি ইন্ডিপেন্ডেন্স অফ প্যালেস্টাইন। বোঝা গেল, হামাসরা কিন্তু ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করে এবং তাদের কিন্তু যে অ্যাপ্রোচ, তারা কিন্তু ওয়েস্ট ব্যাংক এবং গাজা এরিয়াকে কিন্তু ডমিনেট করে। মেইনলি গাজা ইজ ডমিনেটেড বাই দ্য হামাস গ্রুপ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইসরায়েল বারংবার গাজাকে অ্যাটাক করে এবং মেইনলি কাকে অ্যাটাক করে? হামাসকে নালিফাই বা ডিস্ট্রয় করার জন্য ইসরায়েল গাজাতে বিভিন্ন সময় দেখা যায় এয়ার স্ট্রাইক, বোম স্ট্রাইক করছে। নেক্সট ইম্পর্টেন্ট একটা ওয়ার দেখবো, যেটা আমাদের ইসরায়েলের যে টেরিটোরিয়াল ম্যাপ তৈরিতে ভীষণভাবে কন্ট্রিবিউট করেছিল, সেটা হচ্ছে একটা ওয়ার, 6 ডে ওয়ার 1967 এ হয়েছিল। এই 6 ডে ওয়ার কিন্তু যে হয়েছিল, সেখানে ইসরায়েলি যে ফোর্স, অর্থাৎ যারা জিউস, এরা কিন্তু লঞ্চ করেছিল সারপ্রাইজ অ্যাটাক অন ইজিপ্ট। ইজিপ্ট কেন? ইজিপ্ট কিন্তু আমরা যদি দেখি, দিস ইজ দ্য ইজিপ্ট, ঠিক। ইজিপ্ট কিন্তু গাজাকে সাপোর্ট করে, ওয়েস্ট ব্যাংককে সাপোর্ট করে, মানে ইজিপ্ট কিন্তু আরবকে সাপোর্ট করে, নট ইসরায়েলকে সাপোর্ট করে। সেই জায়গায় ইসরায়েল কিন্তু অকুপাই করে এই যুদ্ধে রিমেনিং 22% ল্যান্ড অফ দ্য প্যালেস্টাইন ইনক্লুডিং ওয়েস্ট ব্যাংক অ্যান্ড গাজা স্ট্রিপ হুইচ হ্যাড ইউডেড ইন 1948। অর্থাৎ যে 1948 এর যে ইউনাইটেড নেশনের পার্টিশন যে করা হয়েছিল, সেই সময় যে জমিটা প্যালেস্টাইনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে দুটো ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস কিন্তু 1967 এ কিন্তু ইসরায়েল গ্যাদার করে নেয়। সেই দুটো ল্যান্ডমার্কস হচ্ছে একটা ওয়েস্ট ব্যাংক, একটা হচ্ছে গাজা। এবং গাজাতে মেনলি কিন্তু ডমিনেট করতো ইজিপ্টরা, তার জন্য ইসরায়েল ইজিপ্টকে অ্যাটাক করে এবং এই ইজিপ্টকে একটা ইম্পর্টেন্ট পেনিনসুলা, সিনাই পেনিনসুলা কিন্তু ইসরায়েলরা ক্যাপচার করে। আরো একটা জায়গা ল্যান্ডমার্কসকে কিন্তু অকুপাই করে, সেটা হচ্ছে সিরিয়ার পার্ট, সেটাকে বলা হয় গোলান হাইটস। দুটো নাম খুব ইম্পর্টেন্ট, গোলান হাইটস এবং সিনাই পেনিনসুলা। পরবর্তীকালে কিন্তু বিকজ অফ সাম পিস ট্রিটি সাইন বিটুইন ইজিপ্ট এবং ইসরায়েল কিন্তু সিনাই পেনিনসুলাকে ইজিপ্টকে ব্যাক করে দেয়। দেখো, লেটার রিটার্ন। কিন্তু এই যে গোলান হাইটসটাকে এই 6 ডে ওয়ারে ইসরায়েল করেছিল, সিরিয়াকে কিন্তু সেটা আর ব্যাক করে দেয়নি এবং স্টিল এই গোলান হাইটস কিন্তু ইসরায়েল দ্বারা কন্ট্রোল
হয় এবং ম্যানেজড হয়। তাহলে সিরিয়া কিন্তু এই 6 ডে ওয়ারে এই গোলান হাইটস কে কিন্তু লস করেছিল এবং সেটা কিন্তু স্টিল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইসরায়েল গভর্নমেন্ট। হোপফুলি ক্লিয়ার। এরপরে আমরা দেখব 1993 তে একটা ইম্পর্টেন্ট অ্যাকর্ড সাইন হয়েছিল নেমড অ্যাজ অসলো অ্যাকর্ড। এটা কিন্তু ইসরায়েল এবং এই যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে সাইন হয়েছিল এবং তারা অফিসিয়ালি কিন্তু রিনাউন্স করেছিল ইউজ অফ ভায়োলেন্স এবং পিস ট্রিটির মতো এটা একটা ট্রিটি সাইন হয়েছিল এবং সেখানে কিন্তু প্যালেস্টাইন অথরিটি কিন্তু রিসিভ করেছিল লিমিটেড অটোনমি ইন দ্য গাজা স্ট্রিপ অ্যান্ড দ্য পার্টস অফ ওয়েস্ট ব্যাংক। অর্থাৎ এই যে 6 ডে ওয়ারে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের উপর ইসরায়েল তার আধিপত্য বিস্তার করে ফেলেছিল, সেটা 1993 তে এই যে অসলো অ্যাকর্ড সাইন হয় সেই জায়গায় কিন্তু প্যালেস্টাইনকে বা পিএলওর আন্ডারে কিছু ক্ষমতা ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপকে ইসরায়েল দিয়েছিল। 2005 এ ইসরায়েল কিন্তু আবার ইউনিল্যাটারাল উইথড্র করে এই ট্রিটি থেকে এবং তারা কিন্তু জুইসদের যে সেটেলমেন্ট সেটা কিন্তু গাজা থেকে সরিয়ে নেওয়ার কথা বলে এবং ইসরায়েল কিন্তু করসপন্ডিং ব্লকেড তৈরি করে গাজাতে, যাতে কিন্তু গাজার যে হামাস অর্গানাইজেশন কোনোভাবে অস্ত্র বা মিলিটারি ইকুইপমেন্ট তারা অ্যাকোয়ার না করতে পারে এবং সেখান থেকে যেন যুদ্ধ পরিস্থিতি না তৈরি হয়। সো দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন, হোপফুলি ইউ ক্লিয়ার। এবং আমরা যদি জাস্ট টেরিটোরিয়াল ডিসপুট দেখি, দিস ইজ দ্য ওয়েস্ট ব্যাংক, আমি অলরেডি বললাম ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত। ওয়ান অফ ইটস মেজর সিটি যেটা হচ্ছে রামাল্লাহ, সেটা কিন্তু ডিফ্যাক্টো দ্য ক্যাপিটাল অফ দ্য প্যালেস্টাইন। ইসরায়েল টুক কন্ট্রোল অফ ইট ইন 1967, যেটা আমরা বললাম যে 6 ডে ওয়ার। গাজা স্ট্রিপ কি? গাজা স্ট্রিপ হচ্ছে এমন একটা স্ট্রিপ যেটা কিন্তু ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে লোকেটেড। Here is the diagram. This is the Gaza Strip. খুব ছোট্ট একটা জায়গা, ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে লোকেটেড এবং ইজিপ্টের যে পার্ট সিনাই পেনিনসুলা এককালে ইসরায়েল অ্যাকোয়ার করেছিল সেটা কিন্তু আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। নেক্সট, অলরেডি এগুলো বলেছি। আর গোলান হাইটস কি? গোলান হাইটস কিন্তু একটা স্ট্র্যাটেজিক প্ল্যাটু যেটা ইসরায়েল ক্যাপচার করেছে ফ্রম দ্য সিরিয়া ইন দ্য 1967 ওয়ার। এটা হচ্ছে এই গোলান হাইটস। সো স্টার্টিং ফ্রম দ্য 1947 যেখানে প্যালেস্টাইন ছিল এত বড় একটা ল্যান্ড মাস, মানে প্রিডমিনেন্টলি যেখানে অকুপেশন ছিল আরব কান্ট্রি, সেটা কিন্তু উইথ দ্য টাইম প্রেজেন্ট টাইম দেখা যাচ্ছে ইসরায়েল অকুপাইড করেছে এবং ইসরায়েল একটা ইন্ডিপেন্ডেন্ট জিউস কান্ট্রি হিসাবে কিন্তু মিডল ইস্ট কান্ট্রিতে কিন্তু সামনে এসেছে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। হোপফুলি আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস। খুব বেশি মানে এটা একটা কমপ্লিকেটেড ইস্যু, মোর কমপ্লিকেটেড দ্যান দ্য ইন্ডিয়া পাকিস্তান ইস্যু। এবং আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট এমন একটা কনফ্লিক্ট যেটা হয়তো কোনোদিনে সলভ হওয়ার নয়। অ্যান্ড দ্য সিমিলার সিচুয়েশন ইজ দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, যেখানে প্রত্যেকেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রাইটস আছে, ইন্ডিভিজুয়াল একটা ভিউ পয়েন্ট আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াট ইজ হ্যাপেনিং দ্যাট মানে ইউএস কিন্তু কখনোই চাইবে না, ইউএস বা অন্যান্য বড় কান্ট্রি, যে এই কনফ্লিক্টটা বন্ধ হয়ে যাক। বিকজ ইউএস কিন্তু বিকজ অফ দ্য কনফ্লিক্ট কনস্ট্যান্ট মিলিটারি সাপোর্ট অ্যান্ড সাপ্লাই কিন্তু গাজা স্ট্রিপকে দিয়ে যাচ্ছে, মানে এই যে ইসরায়েল বা প্যালেস্টাইনে দিয়ে যাচ্ছে, যাতে করে কিন্তু ইউএস এরও একটা ইন্ডিভিজুয়াল প্রফিট হচ্ছে। সো দিস ইজ অল দ্য থিং। নাও এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখবো, এবার যদি আমরা এডিটোরিয়ালকে মানে লাইনটাকে রিড করি, ইসরায়েল ক্যাবিনেট অ্যাপ্রুভস প্ল্যান ফর গাজা কনকোয়েস্ট উইথ এক্সপানশন অফ দ্য মিলিটারিজ। নাও ইসরায়েল কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে যে এক্সপানশন অফ দ্য মিলিটারি অপারেশন ইন দ্য গাজা। গাজাতে কিন্তু ইসরায়েলরা অ্যাটাক করা বা এক্সপানশন করা শুরু করেছে, ইনক্লুডিং দ্য কনকোয়েস্ট অফ দ্য প্যালেস্টাইন টেরিটরি। তারা কিন্তু প্যালেস্টিনিয়ান যে টেরিটরি সেটাকে কিন্তু আরো কনকোয়েস্ট বা যুদ্ধ করার মতো জায়গায় এগোচ্ছে। বাকিটা তোমরা রিড করলে এবার তোমরা পুরো আর্টিকেলটা বুঝতে পারবে। নাও মুভিং অ্যাহেড, এটা একটা মহারাষ্ট্রের জাস্ট স্কিম, তোমরা একবার পড়ে নিও। লাড়কি বাহিন স্কিম, সেখানে কিন্তু টাকা বাড়ানোর কথা আর বলা হয়নি। ইট ইজ দ্য স্কিম অফ দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট। আর এর থেকে বেশি ডিটেলসে পড়ার দরকার নেই। দিস ইজ আনাদার নিউজ, যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কালকে কেরালাতে একটা র্যাবিশ ডেথ দেখেছিলাম এবং র্যাবিশ নিয়ে ইন্ডিভিজুয়াল ডেথে আমরা পড়েছিলাম। আজকে দাঁড়িয়ে কিন্তু আরো একটা নিউজ, কিন্তু আরো একজন চিলড্রেন কিন্তু র্যাবিশ থেকে মারা গেছে। আচ্ছা, এই নিউজটার পর আমরা চলে আসবো একদম আমাদের যে এডিটোরিয়াল, মুখ্যত যে এডিটোরিয়াল ডিসকাশন, সেটা আমরা আজকে দেখে নেব। এবং এই এডিটোরিয়াল থেকে আমরা আজকে
আমি তোমাদের জন্য পার্টিকুলারলি প্রত্যেকটা এডিটোরিয়াল মার্ক আছে, তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। আমি একটা এডিটোরিয়াল নিয়ে ডিসকাশন করবো, দ্যাট ইজ মানে ইন মাই ওপিনিয়ন হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো কিন্তু তোমাদের অলরেডি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ডিসকাশন হয়ে গেছে। সো দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ। আমরা যদি দেখি কাস্ট অফ ক্যারেক্টার্স, এটা কিন্তু রিলেটেড উইথ দ্য কাস্ট যে সেন্সাস হয়েছিল তার যে প্রেজেন্ট চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি আছে সেই বিষয়ে কিন্তু এই এডিটোরিয়ালটা ডিসকাশন আছে। কাস্ট অফ ক্যারেক্টার্স, এক মিনিট। এরপর মেরিটাইম হাব হিসাবে যে ভিয়েতনাম পোর্টকে ডেভেলপ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু এই এডিটোরিয়ালটা তোমরা নিজেরা পড়ে নেবে। আমি পড়াচ্ছি না, আমি জাস্ট এখানে মার্ক করে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে যে কাস্ট সেন্সাসের কি কি নতুন চ্যালেঞ্জেস আছে এন্ড অপরচুনিটিস আছে। 1931-এ যে আমাদের কাস্ট সেন্সাস হয়েছিল তারপর থেকে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রপারলি কাস্টের যে বেসিস হবে এসসি, এসটি, ওবিসি, সেই কাস্ট নিয়ে কিন্তু প্রপার অ্যানালিসিস করা হয়নি। এই জায়গাটা এটা দাঁড়িয়ে দেখানো হয়েছে যে 2011-এ যে এসিসিসি কাস্ট সেন্সাস হয়েছিল, সেই এসিসিসি কাস্ট সেন্সাসেও কিন্তু বিভিন্ন সময় দেখা গেছিল যে প্রবলেম সামনে এসেছিল। এইটা এখানে লেখা আছে, তোমরা নিজেদের মতো করে পড়বে। মেরিটাইম হাব হিসাবে ভিয়েতনামকে ডেভেলপ করা হয়েছে। ট্রান্সশিপমেন্ট, ডিপ ওয়াটার, মাল্টি পারপাস যে সি পোর্ট, সেটা কিন্তু আদানি গ্রুপের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কেরালা গভর্নমেন্টের হিউজ ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আমাদের মানে entire economy, not only for the state economy but for the আমাদের যদি আমরা দেখি কান্ট্রির ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেটা পালন করবে। এই এডিটোরিয়ালটা আমরা ডিসকাশন করব না, কারণ কালকে সেম আর্টিকেল বা এডিটোরিয়াল আমরা ডিসকাশন করেছি। আমরা এরপরে ওপরের এডিটোরিয়ালটা দেখে নেব, দ্যাট ইজ দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি, যে এডিটোরিয়ালটা আমরা দেখেছি যে গত এপ্রিল 24-এ আমাদের কান্ট্রি কিন্তু ইন রেসপন্স টু দ্য পেহেলগাম টেরর অ্যাটাক ইন্দাস ওয়াটার ট্রিটিকে কিন্তু হল্ট করেছে। আমি মার্ক করে দিয়েছি, তোমরা পড়তে পারো চাইলে। আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা হচ্ছে রিড্রয়িং দ্য নট সো প্রিটি এনার্জি ফুটপ্রিন্ট অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এই এডিটোরিয়ালটা আমাদের আজকে ডিসকাশনে থাকবে। প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে আমরা খুব বেশি এখন দেখতে পাই হচ্ছে চ্যাট জিপিটি, বা এই যে গিবলি আর্টটা নিয়ে প্রচন্ড সোশ্যাল মিডিয়ায় যে একটা মানে সবাই গিবলি আর্টকে পোস্ট করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ কেউ ভেবে দেখেছি এই যে টোটাল এন্টায়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওয়ার্ক করতে হচ্ছে তার জন্য কতটা এনার্জি কনসামশন হচ্ছে আমরা কেউ জানি না। বাট এই যে ডেটা স্টোরেজের জন্য যে এন্টায়ার ডেটা স্টোরেজ যে সিস্টেম থাকে, ইকোসিস্টেম থাকে, সেখানে কিন্তু হিউজ পরিমাণে এনার্জি কনসামশন হয় এবং সেই নিয়ে কিন্তু আজকের এই যে এনার্জি ফুটপ্রিন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মেনটেন করার জন্য লাগে, সেটাকে হাউ উই ক্যান রিড্র ইট। ভেরি ওয়ান্ডারফুল আর্টিকেল এবং নতুন পার্সপেক্টিভ দেখা যাবে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জেনারেট করার জন্য আনডাউটেডলি কিন্তু আমাদের আর্ট এবং মানে ইজ হয়েছে আমাদের আর্ট, আমরা যে কোনো কিছুকে তৈরি করতে পারি। রিডিউস হয়েছে আমাদের টাইম এবং এফর্ট রিকোয়ার্ড টু কমপ্লিট সার্টেন টাস্ক। আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চ্যাট জিপিটিকে যে ডিরেকশন দিই উইদিন এ সেকেন্ড আমরা কিন্তু তার রিপ্লাই পাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে চ্যাট জিপিটি যে জেনারেট করছে স্টুডিও থেকে গিবলি আর্ট, সেটা কিন্তু আমাদেরকে জাস্ট সেকেন্ডের মধ্যে আমরা উইদিন এ প্রম্পট অ্যাকশন আমরা কিন্তু আমাদের উত্তর পাচ্ছি বা আমাদের যে গিবলি আর্ট সেটাকে কিন্তু দেখতে পাচ্ছি। বাট দিস ইজ কামস এট এ সিগনিফিকেন্ট এনার্জি কস্ট দ্যাট ইজ অফেন ওভারলুক। কিন্তু এই যে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাচ্ছে তার পেছনে কিন্তু হিউজ এনার্জি কনজাম্পশন আছে। ওকে, এরপর বলা হয়েছে এর জন্য কিন্তু হিউজ গ্রাফিক প্রসেসিং ইউনিটকে কিন্তু মেল্ট হতে হয়। এরপর আর্টিফিশিয়াল টুলস যত অ্যাডভান্স হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ততই কিন্তু ডেট্রিমেন্টাল হচ্ছে এর যে আনসাস্টেনেবল টেকনোলজি ইউজের জন্য। এবার কোয়েশ্চেন করা হচ্ছে হাউ ক্যান এআই বি ডেভেলপড সাস্টেনেবলি, অর্থাৎ একে কিন্তু আমরা সাস্টেনেবল কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি। এর জায়গায় কিন্তু নিউক্লিয়ার এনার্জিকে আমরা ইউজ করতে পারি অ্যাজ মেনশন বাই দ্য অথর, এবং স্পেসিফিক্যালি আমরা যদি ইউজ করি স্মল মডিউলার রিঅ্যাক্টর SM আর এর মানে ডিসকাশন আজকের আর্টিকেলে বারংবার হবে SMR। নাও এটা কিন্তু একটা পসিবল অল্টারনেটিভ কি হতে পারে এটাই কোয়েশ্চেন করা হয়েছে। বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ফ্রি নয়, আমরা ভাবছি যে এটা ইজ ভেরি ফ্রি, বাট এভরি টাইম একজন ব্যক্তি যখন চ্যাট জিপিটি ইউজ করে অথবা এনি আদার এআই টুলকে ইউজ করে তখন
পৃথিবীর কোনো একটা প্রান্তে সামহার ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ আ ডেটা সেন্টার, মানে যে কিন্তু কনজিউম করছে ইলেকট্রিসিটি, মাচ অফ হুইচ জেনারেটেড ফ্রম দ্য ফসিল ফুয়েল, এবং সেই যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু ফসিল ফুয়েল দ্বারা জেনারেটেড হচ্ছে, তার মানে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কার্বন ডাই অক্সাইড এমিশন ইন দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে যখন আমরা চ্যাট জিপিটি ইউজ করছি বা ওপেন এআই এর মতো প্ল্যাটফর্ম ইউজ করছি, সেটা কিন্তু আমাদের হিউজ ডেটা সেন্টারের যে ডেটা projection indicates করছে কি ডেটা সেন্টার কিন্তু could account for 10% of the world's entire electricity uses by 2030, তার মানে এন্টায়ার ওয়ার্ল্ড এর হিউজ এনার্জি কিন্তু বিকজ অফ দ্য আর্টিফিশিয়াল মানে ইন্টেলিজেন্স কনজিউম হবে, এবং এস্টিমেটেড ওয়ার্ল্ড ওয়াইড এনার্জি ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে নাও ইট ইজ দ্য টাইম কি ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ সাফিসিয়েন্ট ক্যাপাসিটি টু জেনারেট ইলেকট্রিসিটি ফর ইটস ওন ডোমেস্টিক এআই নিডস, ইয়েট কোয়েশ্চেন করা হয়েছে ইনক্রিজিং অ্যাডপশন অ্যান্ড দ্য অ্যাম্বিশন, প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং ইজ ইম্পারেটিভ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এআই কে মানে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য আমাদের ফসিল ফুয়েল থেকে কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়ার এনার্জির দিকে যেতে হবে। ট্রেনিং এআই মডেল এবং whether it is conversational tools such as chat gpt, যেখানে কনভারসেশন আমরা করতে পারি, ইমেজ জেনারেটর such as মিড জার্নি, এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ CO2 কিন্তু একটা 5টা গাড়ি কন্টিনিউয়াসলি রানিং করলে যে CO2 রিলিজ হয় তার সমান কিন্তু CO2 তারা এমিট করে। এআই টুল কিন্তু কন্টিনিউ করে কি ড্র ইমেন্স পাওয়ার ফ্রম দ্য ডেটা সেন্টার, যেগুলো কিন্তু কাউন্টলেসলি অ্যাক্রস দ্য গ্লোব অপারেট করছে। নাও বলা হচ্ছে টু স্টার্ট, আমরা কিভাবে এআই কে সাস্টেনেবল করতে পারি। এআই যে কোম্পানিগুলোকে কিন্তু এনার্জি কনজাম্পশন বিষয়ে কিন্তু ট্রান্সপারেন্ট ভূমিকা নিতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রপার রেগুলেশন আনতে হবে রিগার্ডিং দ্য ডিসক্লোজার অফ privacy practices surrounding the data uses. Companies must also be mandated to disclose their environmental impact, অর্থাৎ এই যে এআই কোম্পানিগুলোকে কিন্তু তাদের এনভায়রনমেন্টাল কি ইম্প্যাক্ট হচ্ছে সেটাকে ডিসক্লোজ করতে হবে। ফার্স্ট কি হাউ মাচ এনার্জি ইজ বিং কনজিউম, তারা কত এনার্জি কনজিউম করছে, সেকেন্ড কি তাদের এই এনার্জি কোথা থেকে আসছে, এবং থার্ড কি তারা কি কি স্টেপ নিচ্ছে এই এনার্জি কনজাম্পশনকে মিনিমাইজ করার জন্য। এবং এই ডেটাগুলো কিন্তু আমরা না এলে আমরা কখনোই অল্টারনেটিভ এনার্জি ইউজের জন্য তাদেরকে এনকারেজ করতে পারবো না। নেক্সট, আমরা যদি নিউক্লিয়ার এনার্জি বা এসএমআর কে ইউজ করি, স্মল যে মডিউল রিঅ্যাক্টর গুলো, তার কি কি অ্যাডভান্টেজ আছে। প্রথমত আমাদের যদিও এই জায়গাটা সলিউশন উড বি টু অ্যাড্রেস দ্য এনার্জি সোর্স বিহাইন্ড অল অফ দিস টেকনোলজিক্যাল গ্রোথ, এখানে কিন্তু এগুলোকে প্রপারলি ডিসকাশন করতে হবে, এবং এআই বুম যেহেতু ফাস্ট রেটে হ্যাপেন হচ্ছে আমাদের কান্ট্রিতে, কারেন্ট এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইজ নট এনাফ টু জাস্ট মেনটেন দ্য সাপ্লাই সাইড। এসএমআর কিন্তু প্রেজেন্টলি একটা ট্রান্সফরমেটিভ একটা অপরচুনিটি হতে পারে আমাদের গ্লোবাল এনার্জি ল্যান্ডস্কেপে, যেটা কিন্তু এআই এবং তার ডেটাকে সাপোর্ট দিতে পারে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে অল ওয়েদার কন্ডিশনে কিন্তু আমাদের আরো আস্তে আস্তে যে অল্টারনেটিভ এনার্জি সোর্স সেগুলোকে ইউজ করতে হবে, যাতে এআই কিন্তু ইকোনমি আরো বুস্ট হয়, তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আরো বাড়ে। সো এইটা লাস্ট পোর্শনে এই জায়গাটায় আমরা যে জায়গাটা লেখা হয়েছে সেটা হচ্ছে some of the challenges, সেখানে বলা হচ্ছে the adoption of SMR is not without any challenges, এখানেও কিন্তু there are still some challenges. proper policy আমাদের কিন্তু লাগবে to implement, এবং যেখানে robust regulatory framework লাগবে, যেখানে আমাদের অ্যাড্রেস করতে হবে সেফটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পাবলিক পারসেপশন রিগার্ডিং দ্য এআই, এবং রিগার্ডিং দ্য ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি টু সাপোর্ট দ্য এআই। ঠিক এই জায়গায় কিন্তু লাস্ট যে জায়গাটা বলা হচ্ছে অ্যাডিশনালি কিন্তু কোঅর্ডিনেটিং এসএমআর ডেপ্লয়মেন্ট with existing renewable energy initiative will require careful planning to maximize synergies while minimizing redundancy. India's case kintu despite this challenge, the cost of electricity from SMR is predicted to fall from 10.3 to 5 lakh per kilowatt hour after the reactors are functioning. Last, in conclusion কি বলা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইজ নিডেড, যেখানে আমরা একটা রিয়েলিস্টিক সলিউশনে পৌঁছাতে পারবো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা AI development ecosystem ke sustainable banate parbo. By leveraging the strength of both sector, these models can facilitate the efficient development of SMR alongside other forms of renewable energy to support the advancement in AI. So this is all. Hopefully you understand the thing. লাস্টের মতো আজকেও বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, এবং টেলিগ্রাম তোমরা জয়েন করো এই পিডিএফ গুলো পাওয়ার জন্য, যেটা আমার মনে হয় অ্যাজ এ রিভিশন টুল তোমরা কিন্তু ইউজ করতে পারবে। কোথা থেকে পিডিএফ এর
সরি কি পিডিএফ গুলো পাবে, টেলিগ্রাম জয়েন করো। টেলিগ্রামের লিংক কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে পিন করা আছে, এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা কমেন্ট সেকশন থেকে এটা পাবে। সো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও, এবং হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। প্যালেস্টাইন এবং ইসরায়েল রিলেটেড যে কারেন্ট কনফ্লিক্ট সেটাকে আমি ইন ডিটেলসে আজকের ভিডিওতে ডিসকাশন করলাম।